এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার 2 ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে যেতে স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাই ওখানে ইনচার্জে ছিলেন একজন কর্নেল বাঙালি, তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ইজ হ্যাপনিং? আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন যে স্টক টেকিং করতেছি। আমি বলছি কেন? এগুলো তো আমাদের করা উচিত। উনি প্রথম তো আমার এই কেন রব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন যে এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে। তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের প্রাপ্য, আমাদের আর্মি হবে, এগুলো তো আমরা আমাদের নিতে হবে। তো উনি বললেন যে দেখো, তোমাদের আর্মির দরকার নাই, কারণ আমরা আছি, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের অস্ত্রশস্ত্র দরকার হলে আমরা তোমাদেরকে দেব। তো তখন আমি বললাম যে দেখেন, যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ, কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ, আমাদের আলাদা মিলিটারি হবে, আর্মি হবে, আমাদের সব অস্ত্র দরকার। আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসাবে এগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমরা নিতে পারি। সে আমার উত্তর পছন্দ করে নাই, একটু ভূ কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো, এটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্স এর ব্যাপার, লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট। আমি আমার কাজ করতেছি, আমার কাজ আমাকে করতে দাও, এই বলে আমাকে কত একটা ধমকের সুরে দিয়ে আফটার অল হি ইজ এ ফুল কর্নেল বাঙালি, আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন, আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা ডালিমা উল্লেখ করেছে, তার রয়েছে 7 দফা চুক্তি, যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে। 7 দফা আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে, রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে যেতে হবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলা মধ্যে কয়েকটা চুক্তি, এগুলো এরপর বিভিন্ন ভাবে এগুলো করা হয়েছে। কারণ এগুলো কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি। আরেকটা ভার্সন আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইতো আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে বলা হয়েছে। সেটা as I said আমার এই বইতে এটা আমি লক্ষ্য করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই 7 দফা মার্চন ঢাকায় 12 দফা দফাতে রূপান্তরিত করে, মানে 7 দফারই এক্সপানশন 12 দফা করা হয়। 25 বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই। এই 25 বছরের দাসত্ব চুক্তি, একটা কথা বলতে বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগস্ট মাসে 20 অগস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, 20 আগস্ট 1972। সেটাতে এই 25 গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে মানে তার কথায় বললো যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যে স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই। কেন? যাই হোক, সে আরো কিছু লিখেছে। এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব যখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলছেন যে আমি ফেরত আসি, দেখি এটা কিছু বিয়েতে করবো। 1972 সেটাতে এই
25-এর গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে বাংলা মানে তার কথায় বললো যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যে স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই কেন। যাই হোক, সে আরো কিছু লিখেছে, এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব তখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলেছেন যে আমি ফেরত আসি, দেখি এটা কিছু বিয়েতে করবো। শেখ মুজিব ফেরত আসার পরে সফিউল্লাহকে ডাকলেন, জিয়াউদ্দিনকে ডাকলেন মাপ চাইতে এবং তাদের এটা উইথড্র করতে। সফিউল্লাহ তো নিজে থরথর ধরে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই, কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে টাইরে যায়, আসা বলছে আমি একটু চিন্তা করি, বাইরে ফেরত আসা যায়। সে সোজা কর, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি এগুলো মাপ চাইতে পারবো না, এই বলে সে মাপ চলে আসছে। মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের 20 তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়। আবার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়। এই দুইটা আর্টিকেল মিডিয়াতে যাওয়ার জন্য জিয়াউদ্দিনকে, ও তখনও সফিউল্লাহ কিন্তু আর্মির মানে সফিউল্লাহ তখন ইয়ে না, আর্মি চিফ না, সে তখন ব্রিগেড কমান্ডার। আমাকে এবং জিয়াউদ্দিনকে দুইজনে ডাকা হলো হেডকোয়ার্টারে। আমরা কেন মানে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া এগুলা পেপারে দিলাম। জিয়াউদ্দিন অবভিয়াসলি তার আর্টিকেল সরকারের এগেনস্টে, আমার আর্টিকেল কোন সরকারের এগেনস্টে না। যেহেতু তার আর্টিকেল সেদিন পাবলিশ হয়েছে, সেদিনই আমারটাও পাবলিশ হয়েছে এবং ধারাবাহিক ভাবে 5-6 দিন সেটা আরো পাবলিশ হইতেছিল। তো জিয়াউদ্দিনের সাজা তো আমি বলেছি তার কি হয়েছে, আমাকে মোটামুটি একটা মানে কি জানি বলে তিরস্কার চিঠি দিয়ে বলে, চিঠি দিয়ে দেওয়া হলো যে এটা করা ঠিক হয় নাই। তখন আমি কিন্তু বলেছিলাম যে আমি এটা একেবারে যে মানে সেনাবাহিনীর অবসরে করেছি তাই না, আমি একজন ডিজিএফআই, তখন একজন বন্ধু ছিল আমার, মেজর নাম ভুলে গেছি, ওনার কাছে আমি একজন বলেছিলাম যে স্যার আমি এরকম একটা লেখা লিখেছি, এটা কি আমি মানে পেপারে দিতে পারি। উনি বললেন যে আমাদের আর্মির বিরুদ্ধে যদি কিছু না থাকে দিতে পারে, কোনো অসুবিধা নাই। ওটা আমি একটা হ্যাঁ হিসাবে ওটা দিয়ে দিয়েছি। তা আমি ওটা মেনশন করলাম যে আমি তো পারমিশন নিয়েই দিয়েছি। বললো যে মানে ইউ ডোন্ট ওয়ার্ক আন্ডার ডিজিএফআই, ইউ ওয়ার্ক আন্ডার আর্মি। এম বলে তারা আমাকে যাই হোক বড় কিছু সাজা আমাকে দেয় নাই, সেটা হলো দ্যাট ইজ দি এন্ড অফ ইট। এখন কথা বলতে চলে গেলাম অন্যদিকে, যে হাতিয়ার যখন আমি দেখলাম যে এই হাতিয়ার গুলা ইন্ডিয়ান হাতে চলে যাচ্ছে, তখনই আমি ছুটে গেলাম জিয়াউর রহমানের কাছে। তখন জিয়াউর রহমানের হেডকোয়ার্টার ছিল সিলেট রেলওয়ে স্টেশনে, তার হেডকোয়ার্টার ওখানে। আমি ওখানে ছুটে গেলাম, যাই দেখলাম তখন দুপুরবেলা ওনারা একটা বুফে কারে বসে খাওয়া খাচ্ছেন, জিয়াউর রহমান, জিয়াউদ্দিন, ক্যাপ্টেন পাটোয়ারি এবং অন্যান্য অফিসার সহ। আমি ওখানে যাই সেলিউট করে বললাম যে স্যার আমি যা দেখেছি আমি এগুলো বললাম আর কি, দিছে দিদি। তো জিয়াউর রহমান আমার কথা শুনলেন, কেন কোনো রিয়াকশন আমার দেখলাম না। উনি খেতে ছিলেন, আমার কাছে একটু ভিতরে ভিতরে মানে একটু রাগই লাগলো যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ওনাকে বললাম, ওনার কোনো রিয়াকশন আমি পেলাম না। তো উনি বললেন যে বসো খানা খাও। আমি রাগের ছোট বলছি স্যার আমার খিদে নাই, দাঁড়ায় আছে। ওটা যে ওরা অবভিয়াসলি ওনার পছন্দ হয় নাই, ওর বসো। উনি আমাকে হুকুম দিলেন বসো। অবভিয়াসলি বলার সাথে সাথে আমার পাশে ছিল ক্যাপ্টেন পাটোয়ারি, সে আমাকে এলবো দিয়ে ধাক্কা দিয়ে চুপচাপ এ নিয়ে কথা বলছো, বসো, এ নিয়ে কথা বলো না, মানে আমাকে ইশারায় বুঝাই দিল। আমি বসে পড়েছি। বসে পড়ে তো জিয়াউর রহমান একজন সিপাহী একটাকে বললো যে সাহেবের জন্য খানা আনো। বলো বাংলায় বললো খানা আনো, খানা আসলো। তো খেতে খেতে কিছুক্ষণ পরে বলো জিয়াউর রহমান নিজে প্রত্যেকটা শহর ঠিক করছেন যে ভারতীয়দের উপলক্ষে বলছেন তারা যুদ্ধ করেছে, তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তারা কিছু যুদ্ধের সামগ্রী নিতেছে, ইটস ওকে। আমার কথাই মনে হলো যে এটা জিয়াউদ্দিনের কথা নয়, জিয়াউর রহমানের কথা নয়। কারণ যে জিয়াউর রহমানকে আমি চিনেছি গত কয়েক মাস, তার কথা নয়, এটা তাকে শেখানো বলি। এবং এটা বলতে চান আমার সামনে ছিল জিয়াউদ্দিন, সেও মুখে আঙ্গুল দিয়ে বললো যে
ডোন্ট টক অ্যাবাউট ইট এনিমোর। অর্থাৎ বোঝা যায় সবাই জানে, কিন্তু কেউ এই ব্যাপারে কিছু বলতে পারছে না। আমরা মেজর জলিলের কাহিনী আমরা সবাই জানি, ডালিবো তার কথাই বলেছে। মেজর জলিলের যে কোর্ট মার্শাল হয়, সেই কোর্ট মার্শাল আমি একজন মেম্বার ছিলাম। এই উপলক্ষে মেজর জলিল এবং সেই কোর্ট মার্শালের আবার চেয়ারম্যান ছিলেন কর্নেল তাহের, এই দুজনের কাছে আমি আসি এবং তাদের কথাবার্তা আমি অনেকটা ইন্সপিরেশন পাই, তাদের কাহিনী অনেক শুনেছি। তো সে তার কাছেও শুনেছি সে এসব বাধা দিতে গেছিল, মানে অনেক ইন্ডিয়ান আর্মি এসব ট্রাক ভর্তি করে মানে এসব অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিতে গেছিল, এই জন্য নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অ্যারেস্টের যে চার্জ গুলো দেওয়া হলো তার মধ্যে ওই বাধা দেওয়ার কাহিনী অন্য ছোটখাটো মানে অভিযোগ দিয়ে তার কোর্ট মার্শাল হলো। আলটিমেটলি হি ওয়াজ রিলিজড, হি ওয়াজ অ্যাকুইটেড, ওয়াজ রিলিজড। তো এই হলো মানে যেটা বলছিলাম যে ভারতীয় বাহিনীর বাংলাদেশের যে লুটতরাজের কাহিনী। আর এটা ওই 7 দফারই ফলশ্রুতি। 7 দফাতে বলা হয়েছে আমাদের আর্মি থাকবে না, অতএব অস্ত্র শস্ত্র তারা সব নিয়ে যাবে। 7 দফাতে বলা হয়েছে রক্ষী বাহিনী তারা করবে, ওদেরকে দিয়ে খুন খারাপি করবে, এটা তাদের কথাই চলছে। আমাদের প্রথম আমলে, আওয়ামী আমলে আমাদের কোনো কিছুই স্বাধীন ছিল না, সবকিছুই ভারতের অনুকরণে হয়তো। হাসিনার আমলে এমনকি আমাদের আর্মির সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলা ব্যুরোক্রেসি সিনিয়র অ্যাপয়েন্টমেন্ট গুলো সব নাকি ভারতের দিল্লির অনুমোদন কমে হতো, তাদের কথা মতো হতো। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, বাট আপাত দৃষ্টিতে মনে হলো যে তাই। এখন তোমার প্রশ্ন ছিল সেটা হলো আমার প্রথম ঘটনা। আচ্ছা, এই যে অস্ত্রগুলা নিয়ে দিয়ে আমি যে এটা কথা বলেছি, বাধা দিয়েছিলাম, এটা পরবর্তী পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে